ভাবুন তো একবার, আপনি একটা দাবার বোর্ডে বসে আছেন। বোর্ডের একপাশে ন্যাটো, পেন্টাগন, সিআইএ, তাদের হাতে রানী, হাতি ঘোড়া সব। অন্য পাশে আপনি একা একটা রাজা নিয়ে বসে আছেন। এতদিন খেলাটা এভাবেই চলেছিল, কিন্তু হঠাৎ কেউ যদি বোর্ডের নিয়মটাই পাল্টে দেয়, কেউ যদি সেই একা রাজার পাশে 6টা রানী এনে বসিয়ে দেয়, তাহলে কি হয়? ঠিক এই কাজটাই ঘটতে চলেছে ইসলামাবাদের কূটনৈতিক মঞ্চে, এবং যা ঘটেছে তা বিশ্ব রাজনীতির মানচিত্রে এমন একটা রেখা টেনে দিয়েছে যেটা মুছে ফেলা আর কোনো পক্ষে সম্ভব হবে না। আজকের আলোচনায় আমরা সেই রেখাটাই খুঁজে বের করব, সংখ্যা দিয়ে, তথ্য দিয়ে, ইতিহাসের আয়না দিয়ে। চলুন শুরু করা যাক। গত কয়েক দশকে মুসলিম বিশ্বের ঐক্যের কথা বহুবার উঠেছে। ওআইসি গঠিত হয়েছে, D8 তৈরি হয়েছে, আরব লীগ সামিটের পর সামিট হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে একটা জিনিস বারবার ঘটেছে। ঘোষণাগুলো ছিল শোপিসের মতো দেখতে সুন্দর, কিন্তু ব্যবহারে অক্ষম। তাহলে এবার কি আলাদা হলো? পার্থক্যটা একটা জায়গায়। এবারের প্রস্তাব কোনো অর্থনৈতিক ফোরাম বা কূটনৈতিক আড্ডায় নয়। এবারের প্রস্তাব সরাসরি সামরিক সমন্বয়। ইরানের রাষ্ট্রপ্রধান যখন পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট বা মুসলিম নেশনস শব্দগুলো উচ্চারণ করলেন, তখন তিনি আসলে একটা সিগন্যাল পাঠালেন, এবং সেই সিগন্যালটা ওয়াশিংটন, তেল আবিব এবং ব্রাসেলস 3টা জায়গায় একসাথে পৌঁছে গেছে। এবং লক্ষ্য করুন, এই ঘোষণা জাতিসংঘের মঞ্চে হয়নি, তেহরানের নিজের ভূমিতে হয়নি, হয়েছে ইসলামাবাদে। যে দেশটি পৃথিবীর একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ পারমাণবিক শক্তি, এই ভ্যানু নির্বাচনী একটা কূটনৈতিক মাস্টার ক্লাস, কারণ এর মধ্য দিয়ে একটা অব্যক্ত বার্তা দেওয়া হয়েছে। এই জোটের পেছনে শুধু ইচ্ছা নেই, আণবিক সক্ষমতাও আছে। এখন আসুন একটু গভীরে যাই। 6টা দেশ, ইরান, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিশর, কাতার। প্রথম দৃষ্টিতে মনে হতে পারে এরা একজোট হওয়া কি আদৌ সম্ভব, কারণ এদের মধ্যে ঐতিহাসিক বিরোধ, মাঝাবগত পার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সবই আছে। কিন্তু একটু ভেবে দেখুন, ন্যাটোর গঠনের সময় আমেরিকা আর ফ্রান্সের মধ্যে তীব্র মতপার্থক্য ছিল, কিন্তু আর গ্রিসের মধ্যে আজও রয়েছে। তবু একা এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে, কারণ সেখানে একটা কমন থ্রেট পারসেপশন কাজ করছে। এখানেও ঠিক সেটাই ঘটছে। এবার আমরা দেশগুলোকে আলাদাভাবে ব্যবচ্ছেদ করব। ইরান গত 2 দশকে নিজস্ব প্রতিরক্ষা শিল্প যে অগ্রগতি করেছে, তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিটি হিসাবকে ভুল প্রমাণ করেছে। তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি এবং সাইবার যুদ্ধের সক্ষমতা, এগুলো কোনো তাত্ত্বিক বিষয় নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। সাম্প্রতিক সামরিক অপারেশনগুলোতে ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের ভূগর্ভস্থ সাইলো থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম। সৌদি আরব প্রতিদিনের তেল উৎপাদন ক্ষমতা প্রায় 8 কোটি ব্যারেল। বিশ্ব জ্বালানি বাজারে তাদের একটা সিদ্ধান্ত পুরো ওয়াল স্ট্রিটকে কাঁপিয়ে দিতে পারে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্টের ফান্ডের আকার $900 বিলিয়ন বেশি। এই আর্থিক পেশি যখন সামরিক কাঠামোর সাথে যুক্ত হয়, তখন এটা একটা সম্পূর্ণ স্বনির্ভর প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি করতে পারে। পাকিস্তানের হাতে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড আছে। তাদের শাহিন 3 মিসাইলের পাল্লা 2750 কিলোমিটার। এর অর্থ মধ্যপ্রাচ্যের যে কোনো হুমকি মোকাবেলায় পাকিস্তানের নিউক্লিয়ার ডিটারেন্স একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রাচীর হিসেবে কাজ করবে। কোনো পরাশক্তি এই জোটের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাববে। তুরস্কের ভৌগোলিক অবস্থান এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করে। তাদের বায়রাক্তার TB2 ড্রোন ইতিমধ্যে আজারবাইজান, আর্মেনিয়া এবং লিবিয়া যুদ্ধের পর চিত্র পাল্টে গিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, তুরস্ক নিজেই ন্যাটোর সদস্য, অর্থাৎ ন্যাটোর ভেতরে বসেই তারা ন্যাটোর বিকল্প তৈরি অংশ নিচ্ছে। এটা পশ্চিমা জোটের জন্য একটা অভূতপূর্ব পরিস্থিতি। মিশরের সেনাবাহিনী আফ্রিকার বৃহত্তর এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী, কিন্তু মিশরের আসল ক্ষমতা লুকিয়ে আছে সুয়েজ খালের নিয়ন্ত্রণে। বিশ্ব বাণিজ্যের প্রায় 12% এই খাল দিয়েই হয়। মিশর যদি চায়, একটিমাত্র সিদ্ধান্তে ইউরোপের জ্বালানি সরবরাহ ক্রিটিক্যাল অবস্থায় ফেলে দিতে পারে। কাতারের মাথাপিছু জিডিপি পৃথিবীর সর্বোচ্চগুলোর একটি। আল জাজিরার মতো গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক, তালেবান, আমেরিকা, আলোচনার মধ্যস্থতা, হামাসের রাজনৈতিক নেতৃত্বকে আশ্রয় দেওয়া, এবং কাতার প্রমাণ করেছে যে ক্ষুদ্র আয়তনের দেশও বিশাল কূটনৈতিক প্রভাব রাখতে পারে। এই জোটে কাতার হবে ইনফরমেশন ওয়ারফেয়ার এবং মিডিয়েশন প্রধান হাতিয়ার। এখন একটু মানচিত্র খুলুন। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, যেখান দিয়ে বিশ্বের প্রতিদিনের তেল পরিবহনের প্রায় 21% যায়। সুয়েজ খাল মিশরের হাতে, ইউরোপ এশিয়া বাণিজ্যের ধমনী। বসফরাস প্রণালী তুরস্কের দখলে, কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগর যাওয়ার একমাত্র পথ। এই 3টা চেকপয়েন্ট যদি একযোগে বন্ধ হয়, তাহলে কি ঘটবে? পশ্চিমা অর্থনীতিবিদরা একটা মডেলিং করেছেন। ফলাফল হলো ইউরোপে জ্বালানি মূল্য 300% পর্যন্ত বাড়তে পারে। আমেরিকার ভোক্তা মূল্যসূচক পাগলের মতো লাভ দেবে, এবং গ্লোবাল সাপ্লাই চেইন এমনভাবে ভাঙবে যে কোভিডের সময়কার সংকটকেও শিশু খেলা মনে হবে। এটাই হলো এই জোটের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কোনো গুলি না ছুড়েই, কোনো বোমা না ফেলেই, শুধুমাত্র ভূগোলের শক্তি দিয়ে পশ্চিমা বিশ্বকে হাঁটু গেড়ে বসানো। কোনো গুলি না ছুড়েই, কোনো বোমা না ফেলেই, শুধুমাত্র ভূগোলের শক্তি দিয়ে পশ্চিমা বিশ্বকে হাঁটু গেড়ে বসানোর ক্ষমতা। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং প্রসঙ্গে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতকে কেন এই জোটে রাখা হলো না? এটা কোনো ভুলে যাওয়া নয়।
এটা একটা সচেতন, পরিকল্পিত এবং প্রতীকী বহিষ্কার। আব্রাহাম অ্যাকর্ডসের স্বাক্ষর করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাহরাইন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই পদক্ষেপকে মুসলিম বিশ্বের একটা বড় অংশ ফিলিস্তিনের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে। এই জোট থেকে তাদের বাদ দেওয়ার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমাদের লড়াই শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, ভেতরের মুনাফিকের বিরুদ্ধেও। এটা কূটনীতিতে যাকে বলে এক্সক্লুশন অ্যাজ স্ট্র্যাটেজি। বাদ দেওয়াই এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এতদিন ধরে যা হয়নি এখন কেন হচ্ছে। কারণটা বুঝতে হলে তিনটা সাম্প্রতিক ঘটনা দেখতে হবে। প্রথমত, ইরানের সাম্প্রতিক সামরিক প্রদর্শনে আমেরিকার অপ্রয়োজনীয়তার মিথ ভেঙে দিয়েছে। আরব রাষ্ট্রগুলো নিজ চোখে দেখেছে যে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা যতটা অপ্রয়োজনীয় বলে প্রচার করা হয়েছে, বাস্তবে ততটা নয়। দ্বিতীয়ত, গাজায় চলমান মানবিক বিপর্যয় আরব জনগণের মধ্যে এমন একটা ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে যে এখন কোনো আরব সরকারের পক্ষে চুপ করে বসে থেকে রাজনৈতিকভাবে আত্মহত্যার সামিল হয়ে যাবে। তৃতীয়ত, চীন মধ্যস্থতায় সৌদি আরব ইরান সম্পর্ক স্বাভাবিকীকরণ একটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। দুই দেশ গত 4 দশক ধরে একে অপরকে প্রধান শত্রু মনে করত। তারা এখন একই টেবিলে বসলো। তখন বুঝতে হবে ভূরাজনীতির টেকটনিক প্লেটে সত্যিই একটা শিফট ঘটেছে। তবে শুধু আবেগ দিয়ে ভূরাজনীতি বোঝা যায় না, কিছু কঠিন বাস্তবতাও স্বীকার করতে হয়। এই 6 দেশের মধ্যে গভীর মাযহাবগত বিভেদ আছে। ইরান শিয়া প্রধান, বাকিরা সুন্নি প্রধান। তুরস্ক সেকুলার গণতন্ত্র, সৌদি আরব রাজতন্ত্র, পাকিস্তান রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। এই জোট বাস্তবে কতটা অপারেশনাল হবে সেটা নির্ভর করবে নেতৃত্বের দূরদর্শিতা এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার সদিচ্ছার উপর। ঘোষণা দেওয়া আর বাস্তবায়ন করা, এই দুইয়ের মধ্যে একটা বিশাল ফারাক আছে। এটা ভুলে গেলে চলবে না। দর্শক, ইসলামাবাদের রোপিত সেই গাছটির কথা মনে আছে? ইরানের রাষ্ট্রপ্রধান যে চারাটি মাটিতে পুঁতলেন, সেটা শুধু একটা চারা নয়, সেটা একটা প্রতীক। প্রতিটি বিপ্লবের শুরু হয় একটা ছোট বীজ দিয়েই। অটোমান সাম্রাজ্যের পতনের পর 100 বছরেরও বেশি সময় ধরে মুসলিম বিশ্ব খণ্ড বিখণ্ড হয়ে আছে। সাইকস পিকো চুক্তি থেকে শুরু করে আব্রাহাম অ্যাকর্ডসের পর্যন্ত প্রতিটি পশ্চিমা কৌশলের মূল লক্ষ্য ছিল একটাই, মুসলিম রাষ্ট্রগুলোকে কখনোই একজোট হতে দেওয়া যাবে না। আজ সেই কৌশলের দেয়ালে প্রথম চির ধরেছে। এটা একটা প্রস্তাব, একটা ঘোষণা, একটা সম্ভাবনা, কিন্তু সম্ভাবনাই তো ইতিহাস বদলায়। এখন প্রশ্ন হলো, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ নেবে নাকি আগের মতো কূটনৈতিক ফাইলের স্তূপে হারিয়ে যাবে? সেটা নির্ভর করছে এই 6টি দেশের নেতৃত্বের ওপর, তাদের জনগণের চাপের ওপর এবং সবচেয়ে বেশি সময়ের ওপর। আপনারা কি মনে করেন, এই ইসলামী সামরিক জোট কি সত্যি বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারবে, নাকি এটা আরেকটা অপূর্ণ স্বপ্ন হয়ে থাকবে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি যদি আপনার চিন্তাকে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটিতে এবং কমেন্ট করে জানিয়ে দিন, মুসলিম বিশ্বের এই ঐক্য কি আসলেই সম্ভব? মুসলিম ন্যাটো কি আসলেই গঠিত হচ্ছে, নাকি আবারও আমরা ব্যর্থতায় পর্যবসিত হব? দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুসলিম ন্যাটো সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।